প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন নাবিলা সৈয়দ। পর্ব 51। বিষণ্ণতায় মোড়া এক বৃষ্টিমুখর সকাল। লাল রোদ্দুর দিনের প্রথম দিকে দেখা গেলেও সময় 10টার কাঁটায় এসে থামতে থামতে আলো মিলিয়ে গিয়ে আকাশে ঘটা করে মেঘ জমেছে। সাজ করেছে এই বৃষ্টি নামবে। প্রকৃতিতে বাতাস বইছে দিক বিদিক হয়ে। সেইখানেই দেখা গেল সৈয়দ বাড়ির বাইরে জমা হয়েছেন বাড়ির পুরুষেরা। সবাই জরুরি আলোচনা করছেন, কপালে ভাঁজ। গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে বারংবার চোখের আকার আকৃতির পরিবর্তন হচ্ছে। মুখে চিন্তার রেশ থাকলেও এই সাথে ভর করেছে বিরক্তি। বাড়ির ভেতর তখন ঠান্ডা। হঠাৎ হঠাৎ জিনিসপত্র নাড়াচাড়ার আওয়াজ আসছে, সাথে কথা বলার। বিষণ্ণ সকালটা আরও বিষণ্ণ করে দিতে কানে এসে সকলের বাড়ি খেল চিৎকার, চেঁচামেচি। ভেসে এলো অকথ্য ভাষায় সৌরভীর গালাগালি। বাড়ির মহিলারা সবাই সবার দিকে একবার তাকিয়ে নির্বিকার চিত্তে কাজে হাত রাখলেন। মুখে রানা থাকলেও ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো লম্বা দীর্ঘশ্বাস। ইসরাত আর জাইন পাশাপাশি বসে নিজেদের বিয়েতে পাওয়া সালামিগুলোর হিসেব করছিল। রিসেপশনের পরের দিনই বাইরে যাওয়ায় উপহার আর খোলা হয়নি। হাতের টাকাগুলো গুনা শেষে জাইন মৃদুস্বরে বলে, মোট 15 লাখ হয়েছে। ইসরাত স্মিত হাসল। মেঝের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা উপহারের ভেতর চোখ পড়ল হ্যালো কিটির র্যাপিং পেপার দিয়ে প্যাকিং করে রাখা একটা উপহারের দিকে। উপরে বড় বড় অক্ষরে লেখা, দিস ইজ মি, নুসরাত নাসির। হাত বাড়িয়ে উপহারটা তুলে নিল কোলের উপর। অতপর ধীরস্থির চিত্তে খুলতেই ঠোঁট দুদিকে প্রসারিত হয়ে গেল। মুখ দিয়ে বেরিয়ে আসলো, এসব কি? একই সময় জাইনের মুখ দিয়ে এমন শব্দ বেরিয়ে আসলো। ইসরাত ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হন্তদন্ত হয়ে লুকালো কোলের উপর রাখা নুসরাতের থেকে পাওয়া উপহার। জাইনের রক্তশূন্য চেহারা দেখে উকি দিল সে দেখার আশায় কি হয়েছে, কিন্তু তার মতো করে সম্ভ্রম বাঁচানোর ন্যায় কিছু একটা ঢাকলো সেও। নাছরবান্দার মতো গায়ের উপর দিয়ে ওঠে টেনে হিঁচড়ে হাত খুলতে চাইল ইসরাত, পারল না। নাক ফুলিয়ে বলল, জাইন দেখান কি লুকিয়েছেন, দেখান তো। জাইন ঠিকভাবে বসেছিল না। আকস্মিক ডলফিনের মতো গায়ে ইসরাতকে উঠে আসতে দেখে ভোগান্তিতে ভুগল। পায়ের পেশিতে চাপ পড়ল, তবুও সে ধাক্কা দিয়ে দূরে সরালো না তাকে। গম্ভীর মুখ করে জিনিসটা লুকিয়ে রাখল। আপনিও তো কিছু লুকিয়েছেন, আমি কিছু জিজ্ঞেস করেছি? ইসরাত চোখ তুলে একবার তাকালো, তখনও জিনিসটা দেখার প্রয়াস চোখে মুখে। বলল, আপনি দেখতে চাইছেন না বলে কি আমি দেখতে চাইব না? ইসরাতের প্রশ্নে দমে না গিয়ে জাইন বলল, তবুও সবার নিজস্ব একটা প্রাইভেসি আছে, আপনি আমার প্রাইভেসি ব্রেক করতে পারেন না। চোখমুখ লাল প্রায় তখন জাইনের। লজ্জায় না রাগে ঠিক ঠাওর করা গেল না। ইসরাত একটু সরে আসলো জাইনের গায়ের উপর থেকে। নির্দিষ্ট দূরত্ব বাড়িয়ে আসন পেতে বসতেই লৌহ স্বরে জাইনের প্রশ্ন ভেসে আসলো, আপনি কি লুকিয়েছেন দেখি, দেখান আমাকে। কথাটা যতক্ষণে মস্তিষ্ক ধরতে পারল ততক্ষণে দেরি। জাইন হাত বাড়িয়েছে দেখার জন্য। লজ্জা অস্বস্তি ভুলে গিয়ে এতক্ষণ জাইনের উপর তোপ জমানো ইসরাত এক মুহূর্তেই মূর্ছা গেল। জট করে নিজের পেছনে নিয়ে লুকিয়ে ফেলল উপহারটা। জাইন সন্দেহে চোখে দেখল ইসরাতকে, জিজ্ঞেস করল, এমন ব্যবহার করছেন কেন, কি আছে ওতে? কথা শেষে উকি মারল, আর এতেই খেপে গিয়ে ঝাঁঝালো স্বরে আমতা আমতা করে ইসরাত বলল, কি 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 থাকবে ওতে, কিছুই নাই। তো কিছু নাই যেহেতু তোতলাচ্ছ কেন? ইসরাত আবারও তোতলালো। কই তোতলাচ্ছি? আঙ্গুল দিয়ে ঠোঁটের দিকে ইশারা করে বলল, মাত্র তোতলালে। আপনি আমাকে জানেন আমার থেকে বেশি, আমি তোতলাইনি। বিরক্তিভরা কণ্ঠে কথাখানা শেষ করল ইসরাত। তখনই জাইনের ক্রূর হাসির শব্দ ভেসে এলো। আপনি যখন মিথ্যা বলেন তখন এক কথা দুবার রিপিট করেন, আর কিছু? তাই বলে তার আপনি সব কিছু জানবেন না আমার বিষয়ে? আমার থেকে ভালো আপনাকে আর কেউ চিনেও না, জানেও না। এবার বলুন কি লুকাচ্ছিলেন? ইসরাত কতক্ষণ বিরস মুখে তাকিয়ে দেখল জাইনকে, বলল, আগে আপনি কি লুকাচ্ছিলেন তা দেখান। জাইন ঠোঁট টিপল, সময় নিয়ে কিছু একটা ভাবল, অতপর বলল, একসাথে দুজন দেখাবো, ওকে? জাইন প্রশ্নাত্মক চাহনি ছুড়ে দিতেই মাথা দোলালো অপ্রস্তুত ভঙ্গিতে ইসরাত। অতপর দুজন যখন দুজনের উপহার চোখের সামনে তুলে ধরল,
হাজারো অস্বস্তি, হতাশা আর লজ্জা নিয়ে তখন উপহার দেখে দুজনেরই চোয়াল ঝুলে পড়ল। ইসরাতের হাতের সেটটা একদম জাইনের মুখের সামনে তুলে ধরে রেখেছে। বিস্ময় চোখে বিকিনি সেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে জাইনের গলা দিয়ে বেরিয়ে আসলো, কি বিকিনি সেট? আস্তাগফিরুল্লাহ। আবারও দীর্ঘশ্বাস ফেলে মাথা দুপাশে নাড়ালো, ভিড় বিড়ালো, দুটোই একই জাতের, আস্ত হার বচ্চাত। ইসরাত তা শুনল না। সে জাইনার হাতের ক্যালভিন ক্লাইনের বক্সারের দিকে হাঁ করে তাকিয়ে তখনও চোখ দুটো রসগোল্লার মতো করে মিনমিনিয়ে বলল, বক্সার? এসব কোনো উপহার হলো? বাড়ির গেট হয়ে কিছুটা দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আরশ। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখা মিলল নুসরাতের। গায়ে হাইনেক ট্যাঙ্ক টপস জড়িয়েছে, উপরে সাদা রঙের শার্ট, বোতাম সবগুলো খুলে রাখা, হাত গুটিয়ে আছে কবজার কাছে। গেজের সিলভার রঙের একটা ওয়াচ কবজায় এঁটে রাখা, চুলগুলো সবসময়কার মতো মেসি বান করে, মুখে বাচ্চাদের জনসন তেল দিয়েছে। বিশেষ কোনো সাজগোজ করেনি। পায়ে জারার ফ্ল্যাট একজোড়া স্যান্ডেল কালো কালারের, আর নাকে নাকফুল। চোখ দুটোতে অস্বাভাবিক ক্ষোভ ফুটে আছে আরশের জন্য। বাড়ি থেকে বেরিয়ে হিংস্র জন্তুর ন্যায় আশপাশ খুঁজল আরশকে। নুসরাতকে বের হতে দেখেই দূর থেকে গাড়ি এনে সামনে পার্ক করলো আরশ। গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, তা দেখেও গাড়িতে উঠে বসল না সে। মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। আরশ কপাল কুঞ্চিত করল, ব্রু উঁচিয়ে বলল, উঠে আয়। তবুও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। অহংকারী ভঙ্গিমায় বলল, দরজা খুলে দিন। আরশ গম্ভীর মুখে দেখল নুসরাতকে। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসতে আসতেই শুধালো, প্রিন্সেস ট্রিটমেন্ট চাচ্ছিস নাকি আমার কাছ থেকে? যা মনে করেন আপনি। আরশ কথা বলতে বলতে দরজা খুলে দিল, ইশারায় দেখালো ভেতরে গিয়ে বসার জন্য। নুসরাত কোনোরূপ বাক্য ব্যয় না করেই ভেতরে ঢুকে বসল। অতঃপর গাড়ি চলতে শুরু করলো নিজ গতিতে, গন্তব্যের দিকে। গাড়ি একটা ধাবার সামনে এসে থেমেছে। সেখানে মানুষের সমাগম ভালোই। বসার জন্য চার পায়া চৌকি রাখা, চারপাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বলাই যায় অন্যান্য ধাবার তুলনায়। নুসরাত একবার ধাবা দেখলো, একবার আরশকে। এমনভাবে বিকৃত করলো মুখ যেন সে বিশ্বাস করতেই পারছে না আরশ এখানে খেতে আসছে। বিষয় নিয়ে জানতে চাইল, আপনি সকালের নাস্তা করতে এখানে এসেছেন? সিট বেল্ট খুলতে থাকা আরশের হাতগুলো থামলো সেকেন্ড দুয়েকের জন্য। অতঃপর বলল, হ্যাঁ তো, কোনো সমস্যা তোর? নুসরাত আকাশ থেকে টুপ করে যেন মাটিতে পতিত হলো। নিজের কানের ভুল মনে করেই আবারও জিজ্ঞেস করলো, আপনি ধাবায় খাবেন? কপালে ভাঁজ ফেলে আরশ প্রশ্ন ছুড়ে দিল, কেন, আমি কি ধাবায় খেতে পারি না? আমি সেটা বলছি না, আপনার পেট খারাপ করবে না? আমার পেট খারাপ নিয়ে ডেসপারেট হতে হবে না তোকে। কিন্তু পুরো কথা শেষ হওয়ার আগেই আরশ নুসরাতের সিট বেল্ট খুলে দিল। বাকি কথা না শুনে গাড়ি থেকে বেরিয়ে গেল। পেছন পেছন নুসরাতও বের হলো, কপালে চিন্তার বলিরেখা। এই এই শুনুন না, 1 মিনিট দাঁড়ান না। এসব খেলে পেট খারাপ করবে আপনার, ডায়রিয়া হয়ে হসপিটালে ভর্তি হয়ে যাবেন, ইনজেকশন দিবে। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? এই এই আরশের চলন্ত পা থামলো নুসরাতের চিৎকারে। চোখে মুখে বিস্ময় ভাব। শরীর ঘুরিয়ে মুখোমুখি হলো মেয়েটার। অগাধ বিস্ময় নিয়ে শুধালো, কি বললি, আবার বল। বলছি এসব খেলে পেট খারাপ করবে, ডাক্তার ইনজেকশন লাগাবে। ইনজেকশন? তোর কি মনে হয় আমি ইনজেকশন ভয় পাই? কথা শেষ করে উত্তরের অপেক্ষা করলো না, বড় বড় পা ফেলে এগিয়ে গেল সম্মুখে। তা দেখে দৌড়ে গিয়ে চেপে ধরলো আরশের কাঁধের কাছের কাপড় নুসরাত। চোখ পাকিয়ে বলল, দাঁড়ান, কথা শুনুন। আরশ দাঁড়ালো, নির্লিপ্ত ভঙ্গিতে ইশারা করলো বলার জন্য কথা। নুসরাত বলল, দেখুন আরশ ভাই। দেখা? নুসরাত ক্ষোভ নিয়ে তাকালো, দাঁতে দাঁত পিষে বলল, তুই বেটা শুনবি আমার কথা, মাথা গরম করবি না একদম। তুই তোকারে করবি না? আচ্ছা করছি না, শুনুন আমার কথা। শুনতে ইচ্ছুক নই। আরে শুনুন না, ভীষণ দরকারি। পরে পেট খারাপ হলে বলবেন না আমি বলিনি আপনাকে। আরশ ব্যাগি জিন্সের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়ালো, নুসরাতের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বল। কপালে গাঢ় ভাঁজ ফেলে বোঝানোর ভঙ্গিতে বলল, শুনুন আরশ ভাই, আপনারা যেখানে বাড়ির পানি খাচ্ছে না, বাজার থেকে পানি কিনে এনে খাচ্ছেন, সেখানে এখানকার পানি খাবেন কিভাবে? নুসরাতের চিন্তিত স্বরের বিপরীতে আরশ তাকে ঠাট্টা মিশ্রিত কণ্ঠে বলল, মুখ দিয়ে। এক মুহূর্তে চিন্তা ধূলিসাৎ হয়ে গেল নুসরাতের।
ধুপ করে কিল বসালো আরসের পিঠে। নাক ফুলিয়ে বলল, কুত্তা, তোর পেট খারাপ হবে দেখিস। আয় গিল এসে গিল। গু খাবে বলে পাগল হয়ে গেছে। যদি পেট খারাপ হয়ে হসপিটালে ভর্তি হন তাহলে আপনাকে আমি মাথায় তুলে আছাড় মারব। বাড়ির পানি খান না, আবার আসেন রাস্তার পাশের পচা পানি খেতে। ডায়রিয়া হলে দেখে নিব আপনাকে। কত করে বলছি বাইরের খাবার খাবেন না, আপনার সাথে স্যুট করবে না, তারপর খেতে যাচ্ছেন। দেখে নেব পেট খারাপ হলে। আরস নুসরাতের তিরিক্ষি মেজাজের হম্বিতম্বির বিপরীতে তাকিয়ে রইল চুপচাপ। চোখের পাতা ফেলে শুধালো, তুই কি চিন্তিত আমাকে নিয়ে? গরম তাওয়ায় পানি পড়লে যেমন ছ্যাদ করে ওঠে, তেমন করে নুসরাত উঠল। ধরা পড়ে চোরের মতো করল। তবুও গলার আওয়াজ একটুও নিচে নামল না, আরও উঁচু হলো। চিন্তিত? আমি? নিজের দিকে আঙ্গুল তুলে তাক করে নাক ছিটকালো। আপনার জন্য কোন দুঃখে আমি চিন্তিত হব? শুধু মানবতার খাতিরে বলেছি। একজন বিলেত ফেরত পার্সিয়ান মোটা বিড়ালও যদি এমন নষ্ট মাংস খেতে উতলা হতো, তাহলে আমি এমন করেই তাকে থামানোর চেষ্টা করতাম। সেখানে আপনি তো আমার দূর সম্পর্কের ছাচাতো ব্রো, আমার মতোই একজন মানুষ। আরস কানেই তুলো না নুসরাতের ভুজং বাজং কথা, হেসে নিয়ে বলল, বুঝি বুঝি, সবই বুঝি। নাসির মঞ্জিলে আলোচনার সভা বসেছে। আলোচনার কেন্দ্রবিন্দু সৌরভী আর ইরহাম। দুজনের প্রত্যেকে দিনকার নিয়ম করে ঝগড়ার জন্য সকলেই হতাশ, একই সাথে বিরক্ত। সেই বিরক্ততার রেশ কপালে ভেসে আসে স্পষ্ট সকলের। দুজনকে ডেকে এনে যখন সকলের সামনে দাঁড় করানো হলো, তখন হেলাল সাহেব তিরিক্ষি মেজাজে প্রশ্ন করলেন, তোমাদের সমস্যা কি? প্রতিদিন পাড়ার কুটনিদের মতো ঝগড়া করো কেন? আর এত গালাগাল করোই বা কেন? বাড়ির বড়দের কি তোমাদের চোখে লাগে না? হেলাল সাহেব কথা শেষ করতেই নাসির সাহেব গলা কাঁকড়ে দিয়েই কথা শুরু করলেন, তোমাদের রোজকার এই ঝগড়া দেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। ইরহাম নাসির সাহেবের কথায় নড়ে চড়ে দাঁড়ালো, জানতে চাইল, কি সিদ্ধান্ত নিয়েছেন? শহীদ সাহেব সময় নিলেন, বললেন, রোজকার ক্লেশ মারামারি করার থেকে ভালো তোমরা দুজন সেপারেশনে চলে যাও, না হয় ডিভোর্স নিয়ে নাও। সৌরভের কথাটা কানে যেতেই ঠোঁটে হাসি ফুটে উঠল, কিন্তু ইরহামের মাথায় যেন বজ্রপাত হলো। চোখ দুটো তীক্ষ্ণ করে এমন করে তাকিয়ে রইল যেন বুঝেনি কথাটা। তাই নিজের কানের ভুল মনে করে আবারও শুধালো, কি বলেন? আবার বলেন। শহীদ সাহেব আবারও কথাটা রিপিট করলেন। সৌরভী বলল, জি জি, আমি রাজি আছি সেপারেশনে যেতে। শহীদ সাহেব পুত্রবধূর কথা শুনে ছেলের দিকে তাকালেন, শুধালেন, তোমার কি মত? ইরহাম শান্ত স্বরে বলল, আমি সৌরভীকে ডিভোর্স দিব না। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, কেন দিবে না? পরপর প্রশ্নে চোখ তুলে তাকালো ইরহাম বড় চাচার দিকে। মৃদু অথচ শক্ত গলায় বলল, এত মার খেয়ে বিয়ে করেছি আর আপনাদের মনে হয় আমি সেপারেশনে যাব? একদম না, মোটেও না। সৌরভী চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে হাসি তার। ইরহামের অবস্থা উল্টো, তার কপালে দীর্ঘ ভাঁজ। বাপ চাচার কথা মনোপুত হয়নি তার। ইরহামের এমন কথার ভাষায় হারিয়ে ফেললেন হেলাল সাহেব। কিছু বলতে যাবেন, শহীদ সাহেব বললেন, তুমি সেপারেশনে যাবে, ডিভোর্সও দিবে, এটা করতে বাধ্য তুমি। আমি মোটেও বাধ্য না। শহীদ সাহেব ধমকালেন, মুখে মুখে তর্ক করবে না, তুমি বেয়াদবি করছো। ইরহাম তবুও বলল, অবশ্যই করব, এটা আমার আর আমার স্ত্রীর ব্যাপার, সেখানে আপনি বা আব্বু কেউই কথা বলতে পারবেন না। আমি ডিভোর্স দিব না, এটাই আমার প্রথম ও শেষ কথা। সোহেব সাহেব চোখ পাকিয়ে গলা ফাটিয়ে ছেলেকে শাসাতে নাম ধরে ডাকলেন, ইরহাম। ইরহাম থামল না বাবার ধমকে, নিজের জায়গায় অটল থেকে স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিল, কেন আমাকে ধমকাচ্ছেন? ছোট চাচুও তো ছোট আম্মুর আমতে বিয়ে করেছিল জোর করে, তখন কেন চাচুকে ধমকালেন না আপনারা? শহীদ সাহেব দমে গেলেন অতীত নিয়ে প্রশ্ন উঠায়। আদরকে তো হামলা তার দিকে হয়ে যাবে বুঝতে পারেননি তিনি, তাই চুপসানো মুখে জিজ্ঞেস করলেন, তুমি জানলে কিভাবে তোমার চাচুকে আমি কিভাবে বিয়ে করেছি? ইরহাম সৌরভের হাত চেপে ধরে সামনের দিকে এগোলো, টেনে নিয়ে যেতে যেতে বলল, নুসরাত বলেছে। সকলকে বিমূর নেত্রে বসা রেখে এক প্রকার দৌড়ালো সে। নাসির সাহেব ইরহামের তড়িঘড়ি করে যাওয়ার দিকে তাকিয়েই বিড়বিড়ালেন, এখানেও নুসরাত? এই বাচ্চাটা আমাকে শান্তিতে মরতেও দিবে না। হা। নাসির সাহেবের ব্যথিত হওয়া কণ্ঠস্বর কারো কানে গেল না। সকলেই তখন চুপচাপ নিজেদের অতীত কার্যকলাপ নিয়ে ভাবতে বসেছেন। নুসরাত হাঁসের মাংস মুখে দিয়ে এক গ্লাস পানি খেলো। তরকারিতে মরিচ বেশি হওয়ায় আরেক ঢোক খেলো।
ঠোঁট চোখা করে শ্বাস ফেলে সহনীয় পর্যায়ে আনতে চাইল, হলো না। আরস একবার নুসরাতের নাস্তানুবুদ অবস্থা দেখে হাঁসের মাংসের বাটিটা সরিয়ে নিল, বলে উঠল, আর খেতে হবে না। তবুও নুসরাত খেলো। হাতের মোবাইলটা দেখতে দেখতে বলল, আরস ভাই, কয়েকটা টাকা ধার দেন। আরস খেতে থাকা হাত থামল, চোখ তুলে জিজ্ঞেস করল, টাকা দিয়ে কি করবি তুই? যাই করি, ধার দিন। তুই আমার কাছে চাচ্ছিস না আদেশ করছিস? নুসরাত মেয়েকে হাসি মুখে ফুটালো। ঝাল তরকারি খাওয়ায় ঠোঁটের আশপাশ লাল হয়ে আছে, তবুও হাসি মিটল না ঠোঁট থেকে। বলল, আমি আপনার কাছে চাচ্ছি আরস ভাই। সন্দেহ চোখে তাকিয়ে আরস জিজ্ঞেস করলো, ফিরিয়ে দিবি টাকা? মুখ ফসকে নুসরাত বলে ফেলল, না, মেরে দিব। তাহলে তো আর দিব না। নুসরাত অসহায় কণ্ঠে ডেকে উঠল, আরস ভাই, দেন না কিছু টাকা লোন, দিয়ে দিব ফিরিয়ে, আল্লাহর কসম। আচ্ছা, দিব। নুসরাতের চোখে মুখে হাসি ফুটে উঠলে আরসের কথায়। জানতে চাইল, কখন দিবেন? দিব। নুসরাতের বিরক্তিতে ভাঁজ পড়ল কপালে। দিব মানে কি? কবে দিবে সেটা জানাবে না? অতিরিক্ত বিরক্তিতে চেঁচিয়ে উঠল, কবে দিবেন সেটা বলুন। আরস মুখে পরোটার ছোট টুকরা ঢুকিয়ে বলল, আর দেব না। চেঁচালি কেন? আরসের মুখ ঘুরিয়ে নেওয়ায় নুসরাত মেয়েকেই তোষামেত করল। বলল, আর চেঁচাবো না, দিন না, কিছু টাকা দিন না লোন। অনুরোধ কর, তোর চাওয়ার ধরন আমার পছন্দ হচ্ছে না। নুসরাত গলা খাঁকড়ে দিল। অনুরোধ করার ভঙ্গিতেই বলল, শ্রদ্ধেয় বড় ভাই, কিছু টাকা ধার দিন আমাকে। এই গরিবকে কিছু টাকা ধার দিয়ে কৃপা করলে আল্লাহ আপনাকে তার থেকে দ্বিগুণ টাকা দিয়ে খুশি করে দিবেন। আপনি চাইলে আপনার ঠ্যাং ধরে চাইব লোন। নুসরাতকে অবাক করে দিয়ে আরস বলে উঠল, তাহলে ঠ্যাং ধরে চা। নিজের কানে ভুল মনে করে খেকিয়ে উঠল সে। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? বলেছি পায়ে ধরে চাইতে। তপ্ত শ্বাস ফেলল মেয়েটা। আরুষকে অবাক করে দিয়ে সত্যি সত্যি এগিয়ে আসলো পা ধরার জন্য, কিন্তু ধরার আগেই পা সরিয়ে নিল আরুষ। বলল, পা ধরতে হবে না। কত টাকা দিব বল? আগেই বলে দিচ্ছি, পই পই করে আমি আমার টাকা ফিরিয়ে নিব। নুসরাত মাথা দোলালো, বলল, আচ্ছা। কত টাকা? নুসরাত বুঝতে পারেনি এমন ভঙ্গিতে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, হুম? বলেছি কত টাকা দিতে হবে? 10 টাকা দিলে হবে? ভেঙচি কাটলো, বলল, 10 টাকা? 10 টাকা কোনো টাকা হলো? তাহলে কত টাকা? নুসরাত হাসলো, মিষ্টতা নিয়েই বলল, বেশি না, মাত্র 16 লাখ টাকা দিলেই হবে। আরুষের খেতে থাকা হাত থামলো। অতটা অবাক হলো না নুসরাতের কথায়। শান্ত গলায় জিজ্ঞেস করলো, এত টাকা দিয়ে কি করবি তুই? কথাটার উত্তর না দিয়ে কাজ ঘেঁষে বসলো। হাতের মোবাইলটা আরুষের মুখের সামনে তুলে ধরে গুচ্ছের লিমিটেড এডিশনের একটা ব্যাগ দেখালো। আরুষ দেখলো, তারপর নিজের খাবারের দিকেই মনোযোগ দিয়ে শুধালো, এই ব্যাগের বিশেষত্ব কি যে তুই 16 লাখ টাকা দিয়ে কিনবি? নুসরাত কথাটার উত্তর দিল ঝটপট, বিশেষত্ব দিয়ে কি হবে? গুচ্ছির ব্যাগ, তাই কিনবো, এটাই বিশেষত্ব। আরুষ দীর্ঘশ্বাস ফেলল, আমি আমার টাকা এভাবে জলে ফেলতে দিব না। তোকে টাকাই দিব না, ক্যান্সেল। নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কই জলে ফেলছি? টাকা দিয়ে গুচ্ছের ব্যাগ কিনবো, তাও লিমিটেড এডিশনের। এর স্টাইলের কি বোঝেন আপনি? আমি কিছুই বুঝি না, তুই বুঝিস, এটাই বেশ। নুসরাত মিনতি করার জন্য আরসের হাত চেপে ধরল, দিয়ে দিন না, মাত্র তো 16 লাখ টাকা। নুসরাতের কথায় খ্যাক করে ওঠে আরস, মাত্র 16 লাখ টাকা? সিরিয়াসলি 16 লাখ টাকা তোর কাছে মাত্র মনে হচ্ছে? নুসরাত তবুও মিনতি জারি রাখল। আরসের এক কথা, সে দিবে না মানে দিবে না। অতঃপর নুসরাতের হাজারো আবুল তাবুল ভুজং ভাজং মিনতির পর আরস রাজি হলো। বলল, এক শর্তে দিব। নুসরাতের ঠোঁটে হাসি ফুটল, কণ্ঠে নমনীয়তা নিয়ে শুধালো, কি শর্ত? আরস হাসলো মিচকে শয়তানদের মতো। গালের বাঁ পাশে এতেই গর্তের সৃষ্টি হলো। সময় নিয়ে জানতে চাইল, আমার কেমন কাপড় পরা মেয়ে পছন্দ? নুসরাত আকস্মিক হেসে উঠল। আরসের গায়ের সাথে গা ঘেঁষে বসল। তার এমন অদ্ভুত আচরণের মানে খুঁজে পেল না আরস। তবুও নির্লিপ্ত চেয়ে দেখল মেয়েটার কাণ্ড। নুসরাত ভীষণ ব্যক্তিগত কথা বলছে এমনভাবে আরও একটু কাছে ঘেঁষল। গলার আওয়াজ একদম ধীরে রেখে বলে উঠল, বিকিনি পরা মেয়ে আপনার ভীষণ পছন্দ, তাই না? চোখে মুখে দুষ্টুমির আভাস।
প্রশ্ন করে আবার নিজেই প্রশ্নের উত্তর দিল। নির্লজ্জের মতো দাঁত বের করে হাসলো। ফিসফিস করে আরসের কানের কাছে বলল, আমি সব জানি আপনার বিষয়ে আরস ভাই। আপনি অর্ধ উলঙ্গ মেয়েদের পছন্দ করেন। শুনলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়িনী গল্পের সিজন 2 থেকে পর্ব 51। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।